আমাদের এই রাশিয়া জার্নিটা স্টার্ট হয়েছিল 20th মার্চ। আজকে 21 মার্চ আর আমরা এখন আছি মস্কোতে। আর আমাদের এই ট্রিপের সব ভিডিওগুলো আমরা কিন্তু পরপর আপলোড করছি এই চ্যানেলে রাশিয়া সিরিজে। এর আগের পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম মস্কোর আন্ডারগ্রাউন্ড প্যালেস তথা মস্কো মেট্রো। আপনারা যারা আমাদের এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, এর আগের পর্বগুলো আপনারা পরপর দেখুন। এই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেব। আজকে আমরা কিছুটা পায়ে হেঁটে আর কিছুটা গাড়িতে চেপে ঘুরে দেখেছিলাম রাশিয়া তথা ইউরোপের সবথেকে বড় এই শহরকে। আর সেই সমস্ত গল্পই রইল আমাদের রাশিয়া সিরিজের এই চতুর্থ পর্বে। তাহলে চলুন এবার শুরু করা যাক। এখন আমরা এসে পৌঁছালাম আলেকজান্দ্রস্কি সাদে। এটা একটা বেসিক্যালি পার্ক মতো, আর আশেপাশে বরফ পড়ে রয়েছে আর চারিদিকটা অপূর্ব দেখতে লাগছে। আর আমার পাশেই হচ্ছে মস্কো ক্রেমলিন। তো আমি দেখাচ্ছি, রেড স্কোয়ারে তো যাবোই এর পরে, তো তার পাশে তার আগে এই জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। I can boogie, all I need is under sun. I can boogie, 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 all night long. Yes, sir, I can boogie. Welcome to Russia, welcome to Moscow. Mwah, with love. Mwah. মস্কো ক্রেমলিনে 5টা টাওয়ার রয়েছে, তার মধ্যে 2টো টাওয়ার হচ্ছে রেড স্কোয়ারের দিকে, আর 2টো টাওয়ার রয়েছে আলেকজান্দ্রস্কি সাদে, আর আরেকটা টাওয়ার রয়েছে মস্কো রিভারের দিকে। তো এখান থেকে মস্কো ক্রেমলিনের ভেতরটাতেও যাওয়া যায়। আপনারা যারা যারা চাইবেন ক্রেমলিনের ভেতরে যেতেই পারেন, তবে খুব বেশি কিছু আছে বলে আমার জানা নেই। আর মস্কো ক্রেমলিনটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে। আমি এই আলেকজান্দ্রস্কি সাদটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চারিদিকটা বরফ পড়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আলেকজান্দ্রস্কি গার্ডেন ঘুরে আপনারা একটু সামনের দিকে এগোলেই পৌঁছে যাবেন বোরোভিৎস্কায়া স্কোয়ারে। আর এখানেই কিন্তু রয়েছে দ্য মনুমেন্ট অফ ভ্লাদিমির দি গ্রেট। এই মনুমেন্টটার হাইট অলমোস্ট 17.5 মিটার। রাশিয়ান মিলিটারি হিস্টোরিক্যাল সোসাইটি এবং সিটি গভর্নমেন্টের ইনিশিয়েটিভে 2016-এর 4 নভেম্বর এই স্ট্যাচুটা ওপেন করে দেওয়া হয়। আর এই মনুমেন্টটার ঠিক উল্টো দিকেই রয়েছে প্যাসকভ হাউস। এটা তৈরি হয়েছিল 1784 থেকে 1786-এর মধ্যে। এটা কিন্তু একটা গ্রেট এক্সাম্পল অফ রাশিয়ান নিও ক্লাসিক্যাল আর্কিটেকচার। তবে এখন এই বিল্ডিংটা কিন্তু রাশিয়ান স্টেট লাইব্রেরি হিসাবে ইউজ করা হয়। আমাদের ফার্স্ট পার্ট অলমোস্ট শেষের পথে। আমরা হেঁটে হেঁটে বেশ খানিকটা সিটি কভার করে ফেলেছি। আর এখন পার্কটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। সেটা হচ্ছে আলেকজান্দ্রস্কি সাদ। ও আচ্ছা, নামগুলো এমন না, আলেকজান্দ্রস্কি সাদ ঠিক বললাম কিনা আমি জানি না। এরপরে আমরা এখন লাঞ্চ করতে যাব, তো দেখা যাক লাঞ্চে কি খাই না খাই। আর এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল এক্সিবিশন হল। আর তার পেছনে ওদিকটায় দেখা দূরের ওই ইয়েলো বিল্ডিং যেটা, সেটা হচ্ছে গিয়ে এখানকার ইউনিভার্সিটি। আর এই হর্সগুলো দেখা, 4টে হর্স।
আর এই যে এখানে 4টে যে হর্স রয়েছে, এই 4টে হর্স রয়েছে। মস্কোতে 4 রকমের সিজন আসে, আর সেই 4টে সিজনকে সিগনিফাই করছে এই 4 রকমের হর্স। এর ভেতরটায় পুরো বরফ পড়ে রয়েছে। এখানে কি লাইট অ্যান্ড সাউন্ড হয় সামহাউ? দারুণ লাগছে, এই জায়গাটা দারুণ লাগছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে এখানকার যে ফুড কোর্টটা রয়েছে লাঞ্চের জন্য। এবার আমি এখানে বসে পড়েছি, খুব পা ব্যথা করছে, খুব একটা খিদে পাইনি, কিন্তু আমাদের এখান থেকেই একটু আধটু কিছু খেয়ে নিতে হবে, কারণ এরপরে যদি আমরা রেড স্কোয়ার চলে যাই ওখানে আশেপাশে আর খাবার দোকান নেই, তো ওই জন্য আমরা এখানেই টুকটাক যা পাচ্ছি খেয়ে নিচ্ছি। তো ও গেছে ওখানে দেখতে, প্রচুর দোকান রয়েছে আশেপাশে, আর সমস্ত কুজিন না এখানে সব জায়গাতে রয়েছে, মানে থাই, জাপানিজ, ভিয়েতনামিজ, রাশিয়ান। তো আমি বললাম যে একটু রাশিয়ান কিছু ট্রাই করা যাক, অথেন্টিক। তো দেখা যাক, এখানে কাউকে একটা জিজ্ঞাসা করবো ভাবছি যে এখানে অথেন্টিক রাশিয়ান খাবার কী কী পাওয়া যায়। তো দেখা যাক, আর চিকেনই খাবো, অন্য কিছু খাওয়ার মতন এখন এনার্জি নেই, দেখি কি পাওয়া যায়। আর এখানে না অদ্ভুত একটা জিনিস, মানে সমস্ত ঘর বাড়ি হোটেলের ভেতরে ঢুকলেই এত সুন্দর হিটার, সেন্ট্রাল হিটিং বা এরম একটা কিছু এখানে ব্যবস্থা রয়েছে, ভেতরে ঢুকলেই বেশ গরম লাগছে, মানে টেম্পারেচারটা ভীষণ সুদিং আর কি। তখন আর এমন হচ্ছে যে জ্যাকেট গায়ে রাখা যাচ্ছে না, এতটাই ভালো, আর বাইরেটায় ততটাই ঠান্ডা, ভালো লাগছে। তো চলুন দেখা যাক এবার কি খাই না খাই আমরা। আর এখানে আমরা নিয়ে নিয়েছি আজকে আমাদের লাঞ্চ, খুব অল্প করে খাচ্ছি। এটা হচ্ছে জুলিয়ান, আর ওটা হচ্ছে ওটা হচ্ছে সেজার। আমাদের লাঞ্চ পর্ব ডান, মানে নিমেষে ডান হয়ে গেল। এত আমার অতটাও খিদে পাইনি, কিন্তু ওর খিদে পেয়েছিল। হ্যাঁ, তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা তো আপনাদেরকে দেখালাম। আমারটার জন্য কী নাম ছিল? চিকেন সেজার। হ্যাঁ, সেজার, আর ওরটার নাম ছিল জুলিয়ান। হ্যাঁ, এবার অ্যাজ ইউজুয়াল ওটা খেতে ভালো ছিল, যার জন্য সেটা আমি বেশি খেতে পারিনি। না, দুটোই খেতে খুবই ভালো ছিল, কিন্তু জুলিয়ানটা একটু বেটার ছিল খেতে। মানে ওর মধ্যে চিকেন আর মাশরুম ছিল আর কি। এসব না বুঝেই অর্ডার দেওয়া, মানে রীতিমতো গুগল ট্রান্সলেট করে যুদ্ধ করে আর কি বোঝানো হলো যে আমাদের চিকেনের কিছু খেতে দাও। যাই হোক, তো ভালো ছিল। সেদিন ঠিক দুপুর 1:30 আলেকজান্দ্রস্কি গার্ডেনের ইটার্নাল ফ্লেমের সামনে ক্রেমলিনের দ্য চেঞ্জ অফ গার্ড সেরেমনি দারুণ সুন্দর এনজয় করেছিলাম আমরা। যে রক্ষী দায়িত্বে ছিলেন তিনি তার সময় শেষে বিদায় নেবেন, আর বিদায় নেওয়ার আগে নতুন রক্ষীকে তার দায়িত্বভার বুঝিয়ে দেবেন। এই হলো চেঞ্জ অফ গার্ড সেরেমনি। বেশ রাজকীয় একটা ব্যাপার। প্যারেডের মাধ্যমে এই পুরো সেরেমনি সেদিন আমরাও দুর্দান্ত এনজয় করলাম এখানকার বাকি লোকজনদের সাথে।
এখন আমরা রয়েছি মস্কোর সব থেকে আইকনিক জায়গা রেড স্কোয়ারে। রেড স্কোয়ার মানে কিন্তু কোনো রেড স্কোয়ার বা লাল রঙের এরকম কোনো কিন্তু ব্যাপার নয়। মানে রেড স্কোয়ার জায়গাটা বেসিক্যালি একটা সুন্দর জায়গা, সুন্দর একটা স্কোয়ার এটা বলা যেতে পারে। এই রেড স্কোয়ারের মানে প্রায় 80,000 স্কোয়ার ফিট রেড স্কোয়ারের এরিয়াটা হবে মোটামুটি। আর এই রেড স্কোয়ারের একদিকে রয়েছে হিস্টোরিক্যাল মিউজিয়াম, তারপরে মস্কো ক্রেমলিনের ওয়ালটা, লেনিনের মুসোলিয়াম, সেন্ট ভ্যাসেলস ক্যাথিড্রাল, একদিকে রয়েছে গাম মল। আর এই রেড স্কোয়ার তৈরি হয় এই অ্যারাউন্ড 14th সেঞ্চুরি নাগাদ। 17th সেঞ্চুরিতে এই রেড স্কোয়ারকে বলা হতো ট্রিনিটি স্কোয়ার। সম্ভবত এখানে কোথাও ট্রিনিটি চার্চ ছিল, সেই চার্চের নাম অনুযায়ী এই রেড স্কোয়ারটাকে তখন এইরকম নামে ডাকা হতো। আর আপনারা যদি মস্কো বেড়াতে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা, রেড স্কোয়ার জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। মানে আপনি যদি মস্কো এসে রেড স্কোয়ার না আসেন তাহলে আপনি কিন্তু রাশিয়া বা মস্কো আসেনই। আর রেড স্কোয়ার জায়গাটায় কিন্তু মানে রাশিয়ান মিলিটারিদের প্যারেডও হয়, মানে গ্যাদারিং হয়, ওদের আর্মিদের প্যারেড হয়। ইভেন রাশিয়ান যে ভিক্টরি ডে 9th মে, সেখানে কিন্তু এখানে প্যারেড হয় তখন ওই সময়টাতে। কখনো যদি 9th মে সময় রাশিয়া প্ল্যান করেন তাহলে কিন্তু ওটা অবশ্যই দেখবেন, মিস করবেন না। এটা হলো রেড স্কোয়ারের সেই বিখ্যাত স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম। এই মিউজিয়ামটা তৈরি হয় 1872-তে। আর এখন যেখানে মিউজিয়াম রয়েছে সেটা নাকি আগে প্রিন্সিপাল মেডিসিন স্টোর ছিল। আপনাদের যদি মিউজিয়ামের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা এর ভেতরে যেতে পারেন। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে 30 থেকে 40টা এক্সিবিশন হল। আর এই মিউজিয়ামটা কিন্তু একটা মেজর সেন্টার ফর রিসার্চ, সায়েন্স অ্যান্ড এডুকেশন। লেনিন মারা যান 21 জানুয়ারি 1924-এ। আর এখন আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে গিয়ে লেনিনের মুসোলিয়ামটা। এটা মনে করা হয় কিছুটা পিরামিডের মতন দেখতে, মানে সামনে থেকে দেখলে লাগছে কিছুটা পিরামিডের মতন। আর এটার হাইট হচ্ছে অ্যারাউন্ড 12 মিটার। আর আরও আমরা যেটা জানতে পারি যে ওনার বডি যেটা, সেটা এখানে অলমোস্ট 100 বছর বা তার বেশি সময় ধরে এখানেই রাখা ছিল আর কি। রাখা ছিল না, এখনো আছে। ও এখনো আছে? ও আচ্ছা, এখনো আছে, মানে 100 বছরেরও বেশি সময় ধরেই এখানে রয়েছে। কত 1924 সালে মনে হয় মারা গেছিল, তো 100 বছর হ্যাঁ, ধরে এখানেই 1924-এ রয়েছে। আর দেখতে সত্যি কিন্তু পিরামিডের মতোই লাগছে, মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমরা বলতে পারবো না, কিন্তু সামনে থেকে দেখে কিন্তু পিরামিডের মতোই লাগছে আর কি। এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। হ্যাঁ একদম, মানে রেড স্কোয়ার জায়গাটাই সব কিছু রয়েছে, চারিদিকটা এত সুন্দর, ভালো লাগছে। আপনারা ডান দিকে যে স্ট্রাকচারটা বা লাল দেওয়ালটা দেখতে পাচ্ছেন সেটাই হলো মস্কোর সেই বিখ্যাত ক্রেমলিন, যেটা তৈরি হয় 1200 সাল নাগাদ। তখন এটা পুরোপুরি কাঠের ছিল। পরে 1400 সাল নাগাদ ব্রিক অ্যান্ড মোটর দিয়ে বানানো হয়, যার ভেতরে রয়েছে 20খানা টাওয়ার। আর এই লাল দেওয়ালটাই কিন্তু এখানকার মেন ইউএসপি। শোনা যায় নেপোলিয়ন যখন এখানে এসেছিলেন তখন তিনি এই ক্রেমলিন পুরোপুরি নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি তাতে পুরোপুরি সফল হননি। পরে 1485 থেকে 1495 এর মাঝখানে ইটালিয়ান আর্কিটেকচারদের হেল্প নিয়ে এই ক্রেমলিন তৈরি করা হয়। মস্কো ক্রেমলিনের দেওয়াল প্রায় 2 কিলোমিটারের থেকেও বেশি লম্বা, অনেক দূর অবধি গেছে। আর এই ক্রেমলিনের ঠিক পূর্ব দিকেই রয়েছে রেড স্কোয়ার। আর এই জায়গাটার মেন সিগনিফিকেন্স হলো যে এককালে এটা এক্সিকিউশন গ্রাউন্ড ছিল। প্রচুর হিস্ট্রি রয়েছে এই জায়গাটায়, তাই বেশি হিস্ট্রি বলে আপনাদেরকে আর বোর করবো না।
1990 সালে থেকে এই রেড স্কোয়ারকে কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়। আচ্ছা, আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি রেড স্কোয়ারে। এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মস্কোর ক্রেমলিনের ঠিক ভেতরে, এই যে পতাকা উঠছে, ওটা কিন্তু রাশিয়ার, মানে বলা হয় ওইটাই, ওখানেই নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকে, মানে ওর বাসস্থান এটা। এবার এখন আছে কি না জানি না, বাট এইখানটাতেই বলা হয় যে হ্যাঁ দেখা করে, হ্যাঁ যদি হ্যাঁ আশেপাশে যা আর্মি রয়েছে না, শটান গুলি করে দেবে, জিজ্ঞেসও করবে না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রালের সামনে, যেটাকে কিনা ক্যাথিড্রাল অফ ইন্টারসেশনও বলা হয়। ইভান দ্য টেরিবল কাজান অঞ্চল জয়লাভ করার পরে এই ক্যাথিড্রালটা তৈরি করেছিলেন মোটামুটি 1555 থেকে 1561-এর মধ্যে। প্রথমে কিন্তু এটার কালারটা এখন যেরকম কালারে এটাকে আপনারা দেখছেন, প্রথমে কিন্তু এটা কালারটা এরকম ছিল না, এটা ছিল গোল্ডেন হোয়াইটের ওপরে। পরে 17th সেঞ্চুরিতে এটাকে রেনোভেট করে এই কালারের করা হয়। এখানে যে 9টা চ্যাপেল রয়েছে প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো সেন্টকে উদ্দেশ্য করেই করা। এরপরে স্টালিন, হ্যাঁ সেই বিখ্যাত স্টালিন 1930-তে এই পুরো ক্যাথিড্রালটা কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। এই ক্যাথিড্রালটা বহুবার রেনোভেট হয়েছে, আর সাথে সাথে কিন্তু এটা বহুবার এর ওপরে বহু আঘাতও এসেছে। মোটামুটি 16th-17th সেঞ্চুরি অবধি এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাথিড্রালও ছিল। দেখতে কি সুন্দর না, হ্যাঁ। মানে এটা কেমন ডিজনিল্যান্ডের ভাইব আসছে। প্রথমে কিন্তু এটা একদমই এরম দেখতে ছিল না, মানে গোল্ডেন হোয়াইট কালারের ওপরে একটা রং ছিল যখন প্রথম তৈরি হয়েছিল, কিন্তু আমার মনে হয় এখন এটাকে দেখতে বেশি ভাল লাগছে, ডিজনিল্যান্ড ওয়ালা ভাইবস আসবে হ্যাঁ। একটা। সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রালকে পেছনে রেখে আপনারা যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে ডান দিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন গাম মল বা গাম ডিপার্টমেন্টাল স্টোর। এটা তৈরি করা হয় 1893-তে আপার ট্রেডিং রোজ হিসাবে। সারা রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন থেকে ট্রেডার্স ও ব্যবসায়ীরা আসতো এখানে। 1917-এ রেভলিউশনের সময়ে গাম মল ন্যাশনালাইজ হয়ে যায়, কিন্তু স্ট্যালিন কিন্তু এই জায়গাটা অনেকটাই পাল্টে দেন। 1930-তে ক্যাথিড্রাল নষ্ট করে দেন, ইনফ্যাক্ট গাম মল বন্ধও করে দেওয়া হয়। এরপর 1953-তে স্ট্যালিনের মৃত্যুর পর রেনোভেশনের পরে গাম মল আবার খুলে দেওয়া হয়। এই মলে কিন্তু এক্সিবিশনও হয়। শোনা যায় যে রাশিয়ার যখন খারাপ সময় যাচ্ছিল তখন মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো খাবার ও জামা কাপড় নেওয়ার জন্য। এই মলটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন রাশিয়ান মিডিয়েভাল আর্কিটেকচার আর গ্লাস এবং আয়রনের রুফ, মানে ইউরোপিয়ান আর্কিটেকচারের দারুণ সুন্দর মিল আছে এখানে। এই মল কিন্তু এখন ইউরোপের ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ মলসগুলির মধ্যে একটা। তো চলুন আপনাদের এই গাম মলের ভেতর থেকে একটু ঘুরিয়ে আনি। রেড স্কোয়ারে আছি যখন, তখন ভাবলাম একবার গাম মলের ভেতরটা ঢুকেই আসি, তো ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু আগে গাম ডিপার্টমেন্টাল স্টোর ছিল। ভিডিওটার নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না। আমরা অলওয়েজই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জায়গা আর দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স শেয়ার করার, সেটা দেশেই হোক বা বিদেশে।
আর রাশিয়া ট্রাভেল সিরিজে আপনাদেরকে এমন এমন সব জায়গা দেখাবো যেগুলো সত্যিই হয়তো আপনারা আগে কোনো দিন দেখেনই। তাই ভিডিওটার সাথে এঙ্গেজ করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। রেড স্কোয়ার থেকে বেরিয়ে এসে আমরা যাচ্ছি এবার জারায়েদ পার্কে। আমার উচ্চারণটা একটু ভুলও থাকতে পারে, কারণ রাশিয়াতে এক্স্যাক্টলি উচ্চারণ কি আমার জানা নেই। আমি নিচে তাও নামটা দিয়ে দিচ্ছি। যাই ভেতরটা দেন দেখাচ্ছি আপনাদেরকে। এই জারিয়াদে পার্ক ইনগরেট করা হয় 9 সেপ্টেম্বর 2017-এ, আর ইনগরেট করেছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর সেই সময়কার রাশিয়ার মেয়র। এই জারিয়াদ কিন্তু আসলে ছিল একটা ডিস্ট্রিক্ট, কিন্তু সেই ডিস্ট্রিক্টটাকে উঠিয়ে দিয়ে তার জায়গাতেই প্রায় 78,000 স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি করা হয় এই অদ্ভুত সুন্দর পার্কটা। জারিয়াদ কিন্তু বেশ বড় একটা ডিস্ট্রিক্ট ছিল, আর তখন বহু মানুষও এখানে বসবাস করতেন। কিন্তু 1935 থেকে 47 মোটামুটি এই সময়ে সোভিয়েতে যে গভর্নমেন্ট ছিল তারা ডিসাইড করেন যে এই ডিস্ট্রিক্টটাকে শেষ করে দেবেন। আর তার কারণ কি জানেন? কারণ তখন এখানে কোনো মডার্নাইজেশন ছিল না, আর ওয়ার সিচুয়েশনকে সাপোর্ট করার জন্য দরকার ছিল প্রচুর ইন্ডাস্ট্রি, আর সেই সব কিছুর জন্য দরকার ছিল প্রচুর জায়গা। এই সব কিছুর কথা ভেবে তারা ডিসাইড করেন যে এই ডিস্ট্রিক্টটাকে উঠিয়ে দেওয়া হবে। খুবই হিস্টোরিক্যাল জায়গা ছিল এটা। এখন কিন্তু এটা একটা বিশাল বড় পার্ক। এখানে প্রচুর ব্রিজ, কলামস, দারুণ সুন্দর সুন্দর ফুলের বাগান, সাইট সিন পয়েন্ট, আরও অনেক কিছু আছে। এই পার্ক থেকে মস্কো রিভার দারুণ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে আছে একটা মিডিয়া সেন্টার, কনসার্ট হল এবং একটা ছোট্ট স্টেডিয়াম, যেখানে বসে মানুষজন লাইভ পারফরমেন্সও এনজয় করতে পারেন। একটা ব্রাইট সানি ডেতে ছুটি কাটানোর একটা আদর্শ জায়গা কিন্তু এই জারিয়াদে পার্ক। আজ শনিবার, একটা উইকেন্ড, ছুটির দিন বলে এই পার্ক আর রেস্টুরেন্টে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে। মানে হ্যাঁ, লোকাল মানে বাইরে থেকে ট্যুরিস্ট তো হয়েছে, মানে চাইনিজ, কোরিয়ান, তারপর কাজাকিস্তান বা তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, ওইসব জায়গা থেকে প্রচুর লোক এসছে না, সেই সাথে লোকালসরাও বেরিয়ে পড়েছে। তো এখন আমরা যাচ্ছি ওই জারায়েদ পার্কের ভেতরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, যেখান থেকে মস্কো রিভারের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমরা জাস্ট ওই ব্রিজটা দিয়ে উঠে পড়েছি আর দেখাচ্ছি আপনাদের যেখান থেকে মস্কো রিভার কেমন দেখতে লাগছে। এখন এই গাম মলের বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি, আর এখানে আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে, এই যে সামনেই যে বিল্ডিংটা দেখুন, কি সুন্দর সব দেখতে বিল্ডিংগুলো। মানে আগে এই সবগুলো শুধুমাত্র টিভিতে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকেই দেখে এসেছি, এখন সামনে থেকে দেখে আরও ভালো লাগছে। আর একটা জিনিস বুঝলাম যে রাশিয়ার মানুষজন কিন্তু প্রচুর বড়লোক। মানে এখানকার মানুষজন যে নর্মালি যে গাড়িগুলো রাস্তা দিয়ে চলছে সেগুলো দেখে মনে হচ্ছে এখানকার মানুষজন জাস্ট প্রচুর বড়লোক।
এখন আমরা এসে নামলাম হচ্ছে ক্রাইস্ট অফ দি সেভিয়র ক্যাথিড্রালে। বাইরে থেকে দেখে দারুণ সুন্দর লাগছে। এটার ভেতরে ঢুকবো আমরা, তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। আমরা চার্চটা দেখে বেরোলাম। চার্চের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড নয়, কিন্তু ভেতরটা এত সুন্দর আর এত ওয়েল মেনটেন্ড, মানে এত সুন্দর চার্চ আমি তো আমার লাইফে এখনও অবধি কোথাও দেখিনি, মানে কোথাও না। তার মধ্যে ওদের প্রেয়ার হচ্ছিল সেই সময়টায়, ওই জন্য আরও সুন্দর লাগছিল। তো ইচ্ছা করলে ভিডিও করা যেত, এমন নয় যে ভীষণভাবে কেউ ফলো করছে বা কিছু, বাট স্টিল লেখা যখন আছে ওই জন্য আমরা সেটা মেনটেন করার চেষ্টা করেছি, আমরা রুল ব্রেক করিনি। যাই হোক, ভীষণ সুন্দর চার্চটা। এরপরে আমরা যাব হচ্ছে আরেকটা স্টেডিয়াম দেখতে, নামটা আবার আমি ভুলে গেছি। তো চলুন এবার যাওয়া যাক। ক্রাইস্ট অফ দ্য সেভিয়ার ক্যাথিড্রাল দেখে বেরিয়ে এসে আমরা নিচে রাস্তাটা দিয়ে হাঁটছি, রাস্তাটা দেখছি আর ভাবছি যেখানকার রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও মানে এক ফোঁটা জঞ্জালের কিচ্ছু পড়েনি, মানে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন রাস্তা। এটা দেখছি আর ভাবছি আমাদের কথা, আমরাও যদি নিজেদের রাস্তাঘাট এইভাবে মেনটেন করতে পারতাম কি ভালোই না হতো। আমি জাস্ট এটা ওই চার্চটা থেকে বেরিয়ে এসে জাস্ট রোডের সামনেটা দাঁড়িয়ে আছি, আর পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আসছে, কিন্তু রাস্তাটা কি পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখছি আর ভাবছি যে যদি আমরাও আমাদের রাস্তাঘাট নিজেদের দেশে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম কি ভালোই না হতো। আমি ওয়াশরুমে গেছিলাম, আর ওয়াশরুমে যাওয়ার পথে একটা ছোট্ট কফি শপ বা ওই দোকান টাইপের দেখতে পেলাম, আর সেখানে ওদের রাশিয়ান একটা স্ট্রিট ফুড দেখলাম, তাই জন্য কিনলাম। এটার নাম ওরা বললো ভুলে গেছে আবার, পেরাস্কি। হ্যাঁ যাই হোক, এই যে দুটো দুরকম, ওটা হচ্ছে পটেটো মাশরুম, আর আমারটায় রয়েছে রাইস, এগ আর অনিয়ন। চলো খাওয়া যাক, খেয়ে বলছি কেমন। খেতে ভালো, তোরটা খেতে কেমন? ভালো, এটাও খেতে ভালো। আমরা চলে এলাম লুঝনিকি স্টেডিয়ামের সামনে। স্টেডিয়ামটার ভেতরে ঢুকতে তো দেয় না, সেটা আলাদা ব্যাপার। আর এখানে আসার কারণ যেটা হলো সেটা হলো একটা কেবল কার চড়া। তো আমরা এই লুঝনিকি স্টেডিয়ামে কেবল কার চড়ে স্প্যারো হিলসে যাব। স্প্যারো হিলসে কি স্প্যারো দেখতে পাওয়া যায়? দেখি চড়াই পাখি দেখতে পাওয়া যায় নাকি। তো ওখানে গেলেই আমরা তোর প্রশ্নের উত্তর পেয়ে যাব, তোর সাথে সাথে আমাদের দর্শকরাও পেয়ে যাবে যে স্প্যারো হিলসে স্প্যারো পাওয়া যায় নাকি। নামটা খুব ইন্টারেস্টিং, স্প্যারো। তবে লুঝনিকি স্টেডিয়ামের ভেতরে যদি অ্যালাউ করতো কি বলিস, একটু ভালো হতো, ফুটবল স্টেডিয়ামটা দেখতে পাওয়া যেত আর কি। যাই হোক, টিকিট কাটলে ঢুকতে দেয় সেটা এবার আমি ঠিক ইনফরমেশন আমার কাছে, এর আগে তো 5 বার মস্কো ঘুরে গেছি আমরা। হ্যাঁ মানে ইনফরমেশনটা নেই, আমি জানার চেষ্টা করব, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ তো একটা ব্যারিয়ার, তো সেই কারণে আমি জানি না। যদিও বা ঢুকতে দেয়, আমার মনে হয় টিকিট বেশ এক্সপেন্সিভ হবে, কারণ 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল এই মাঠে। তাই? আর কোন সালের একটা মানে এটা বেসিক্যালি একটা ফুটবল সমেত প্লাস অলিম্পিক গ্রাউন্ড, তো অলিম্পিকও খেলা মানে গেমসও এখানে চলে।
তো যাই এখন কেবল কারটায় উঠি টিকিট কেটে, দেন দেখা যাক স্প্যারো হিলসে কি ওয়েট করে আছে, চড়াই পাখি নাকি অন্য কিছু। আর আমি স্টেডিয়ামটা ছোট্ট একটা ব্যাক সাইড মানে বাইরে থেকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে আমি জুম করছি, দেখি জুম হয় নাকি। হ্যাঁ, এই যে দূরে যেটা রয়েছে ওটাই হচ্ছে আমাদের স্টেডিয়াম লুঝনিকি, আর এইখানে আমাদের কেবল কারের স্টেশন। কেবল কারের ভেতরে টিকিট রয়েছে, আমাদের টিকিট কাটা ডান। আর টিকিটগুলো নিল হচ্ছে 2200 রুবেলস করে পার হেড। একটু তো এক্সপেন্সিভ রয়েছে, কিন্তু স্টিল আমাদের টিকিট কাটা ডান। এবারে চলুন ভেতরে যাই। উঠে পড়েছি কেবল কারে, এবার ভিউটা দেখুন আপনারা। নিচে যেহেতু বরফ পড়ে রয়েছে, বহু মানুষজন এখানে নানা রকম অ্যাক্টিভিটি করছে। কেউ স্কেটিং করছে, স্নোমোবাইল রাইড রয়েছে, আলাদাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মস্কো স্টেট ইউনিভার্সিটির সামনেটা প্রচুর বরফ জমে রয়েছে। পাশে একটা রাস্তা খোলা রয়েছে ছোট সামনেটা যাওয়ার জন্যে, কিন্তু মেন যে রাস্তাটা সেটার সামনেটায় পুরো এতটা বরফ জমে আছে। এই হচ্ছে মস্কো স্টেট ইউনিভার্সিটি। আর যেহেতু এখন সানসেটের সময় হয়ে এসছে, তাই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সারা দিনের একটা লং ট্যুর সেরে ফাইনালি হোটেলে ফিরে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, মস্কো ট্যুর আপনাদের কেমন লাগলো, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা আজকে প্রচুর ঘুরেছি, পায়ে হেঁটে গোটা সিটিটা অলমোস্ট কভার করে ফেলেছি, তাই এখন ভীষণ টায়ার্ড। তো চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, কালকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মুরমানস্ক, ঠিক বললাম? একদম জায়গার নাম তুই ঠিক নিয়েছিস। আর দারুণ এক্সাইটিং কিছু কিন্তু অপেক্ষা করে রয়েছে। কি আছে সেটা কালকের ভিডিওতেই দেখতে পাবেন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই, গুড নাইট।